আচ্ছা, জেট স্কিম হয়েছিল। এইবারে যেটা বাকি আছে সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেট আছে, আর কিছু ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন মানে এফিএস প্রোটিন আছে, ফেরোডক্সিন, রুবিডক্সিন আর সাইটোক্রোম। এই কয়েকটা জিনিস হলে তোমার কমপ্লিট। ফার্স্ট দেখা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেট। এটা হচ্ছে জিঙ্ক কন্টেনিং, হ্যাঁ, জিঙ্ক কন্টেনিং যেটা 2 এ থাকলে the zinc containing একটা এনজাইম। তো কার্বনিক অ্যানহাইড্রেস ইজ আ জিঙ্ক containing metalloenzyme বলতে মেটাল আছে তাই জন্য metalloenzyme। তো প্রেজেন্ট ইন অ্যানিমেল, প্ল্যান্ট অ্যান্ড ইন সার্টেন মাইক্রো অর্গানিজম। এটা বেশ ওয়াইড রেঞ্জে থাকছে, মানে মানুষে থাকছে, উদ্ভিদে থাকছে, কিছু মাইক্রো অর্গানিজমের মধ্যে থাকছে। ইট ক্যাটালাইজ দ্য হাইড্রেশন অফ CO2, মানে যে কার্বনিক অ্যানহাইড্রেস কেন বলছে, এখান থেকে H2CO3 তৈরি হয়, বুঝলি? মানে CO2 র সঙ্গে ওয়াটার অ্যাড হলে তবে তো H2CO3 তৈরি হবে। বলছে সেটা নরমালি হয়। নরমালি CO2 র সঙ্গে H2 লাগলে হয় H2CO3, কিন্তু সেখানে যদি কার্বনিক অ্যানহাইড্রেজ এর মতো এরকম এনজাইম থাকে, হুম, এবং ক্যাটালিস্ট থাকে, তাহলে সে রেটটা গুণ বেশি হয়। নরমাল কন্ডিশনে যেটা হয়, মানে এমনি নরমাল H2 এর সঙ্গে CO2 অ্যাড হলে যেটা হয় সেটা হচ্ছে 10⁷ টাইম স্লো হয়। মানে সাধারণভাবে H2 র সঙ্গে CO2 লাগলে উইদাউট ক্যাটালিস্ট বা উইদাউট এনজাইম হলে যে রেটটা হয় সেটা হয় যে উইথ ক্যাটালিস্ট যে রেট হয় তার থেকে 10⁷ গুণ কম হয়, কম হয়, 10⁷ গুণ স্লো হয়, এটা বলতে পারো। such hydration and dehydration reaction of CO2 are of the great physiological significance in the context of the transport of CO2 কিসের কাজে লাগে রে? না, ট্রান্সপোর্ট অফ CO2 formed due to metabolic oxidation। মেটাবলিক অক্সিডেশনের জন্য না, আগে তো বলা হয়েছে না সেই যে CO2 তারপরে H2CO3 যে হাইড্রেটেড কন্ডিশনে হয়, সেইটা তোমার পরে রক্তের মাধ্যমে হিমোগ্লোবিনের মাধ্যমে দিয়ে ফুসফুসে যায়, সেখান থেকে তোমার আবার H প্লাস তারপরে CO3 2- যায়, সেটা আবার পরে কি হয়েছিল H2CO3 তে কনভার্ট হওয়ার পরে সেটা হচ্ছে বেরিয়ে দাঁড়ানো, দেখাই দাঁড়া বুঝতে পারবো, একটু মনে পড়বে। প্রথমের দিকে আছে স্যার। হুম, মেটাল টক্সিসিটি, কপার, এই যে এই জায়গাটা ছিল। H2CO3 H+CO3 হয়, তারপরে H+টা হিমোগ্লোবিন যেটা আছে তার সঙ্গে যুক্ত হয়ে HB+ রিলিজ করে। আবার ওইটা যেটা HHB+ হয়েছিল সেটার সঙ্গে সেটা যখন তোমার রক্তে মানে আর ফুসফুসে ফিরে যায় যেখানে অক্সিজেনের পার্সেল বেশি আছে। এটা কোষের মধ্যে হলো, টিস্যুর মধ্যে হলো। এইটা যখন তোমার আমার লাংসের মধ্যে ফিরে যাবে যেখানে অক্সিজেনের পার্সেলটা বেশি আছে, অক্সিজেন এখানে অ্যাড হবে, H+ হবে, HbO2 হবে। মানে হিমোগ্লোবিন আমার স্যার অক্সিডেটেড হয়ে যাবে। হুম, ওইখানে না একটা জিনিস বুঝতে পারিনি, ওখানে সঙ্গে পড়ছিলাম ঠিক আছে? এই যে টিস্যুর হ্যাঁ, মধ্যে টিস্যুটা যে অক্সিজেনকে কনজিউম করে, হুম। ওটা স্যার ভলি সেখানে এমবি করে, অক্সি অক্সি মায়োগ্লোবিন। হিমোগ্লোবিন থেকে তো অক্সি মায়োগ্লোবিনে আসলো, মানে অক্সিজেন মায়োগ্লোবিনে অ্যাড হলো। এবার হুম, মায়োগ্লোবিনের কাছ থেকে কি টিস্যু ট্রান্সফার করে যায়? মায়োগ্লোবিন টিস্যুর মধ্যে থাকে। বুঝতে পারিনি স্যার, আবার বলুন, এই কেটে গেল কথাটা। মায়োগ্লোবিনই টিস্যুর মধ্যে আছে, বুঝলো? মায়োগ্লোবিনটা টিস্যুর মধ্যে আছে, তাই তো? যাকে বলা যায় মাসেল সেলের মধ্যে আছে, ওই ভেতরে আছে। এবারে ও হিমোগ্লোবিন তো লাংস থেকে বাইন্ড করলো যেখানে তোমার অক্সিজেনের পার্সেল প্রেসারটা বেশি আছে। তো ওটা হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। আনতে আনতে যখন চাইবে তোমার কোষের ভিতরে বা টিস্যু বলতে তোমার কলা, তো কলা আর হুম, কোষের মধ্যে যখন কাছাকাছি আইলো, হুম, কলার মধ্যে কোষ থাকে, হ্যাঁ?
তখন কি হবে না, পার্সিয়াল প্রেসারটা কম, তো ওটা স্বাভাবিকভাবে কি হবে না, পার্সিয়াল প্রেসার কম, তারপর সেই বোর এফেক্ট আছে, মানে যেখানে পার্সিয়াল পিএইচ, প্রেসার যেখানে ডিক্রিজ করবে সেইখান থেকে অক্সিজেন ট্রান্সফার হয়ে গেল। এখানে কি হয় না, অক্সিজেনটা মায়োগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং টেন্ডেন্সি বেশি হয়, অনেক গুণ বেশি হয় হিমোগ্লোবিনের থেকে। তাই জন্য লো পার্সিয়াল প্রেসারে আর 6.5 পিএইচ এর কাছাকাছি এটা হিমোগ্লোবিন থেকে সিলেক্টিভলি মায়োগ্লোবিনে বাইন্ড হয়, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ ওটা বাইন্ড হয়ে যায় মানে ওর ভিতর হলো। আর মায়োগ্লোবিন কি করে না, ইরিভার্সিবল বাইন্ড করে। ইরিভার্সিবল বাইন্ড বলতে মায়োগ্লোবিনে বাইন্ড হলে বাইন্ড হয়ে থেকেই যাবে, অক্সিজেন মানে হিমোগ্লোবিনের মতো নয় যে পরে ট্রান্সফার করে, এরকম কোনো ব্যাপার নেই। ওখানে বাইন্ড হওয়ার পরে যখন পুরো এতে ট্রান্সফার হবে, কি বলে জানো, যখন তার অক্সিডেশন মানে মেটাবলিক অক্সিডেশনে যখন সেটা কাজে লাগবে, মানে ধরো এই যে কার্বোহাইড্রেট আছে, ফুড মানে ফুড কার্বোহাইড্রেট এগুলোকে যখন কি বলে এদের কম্বাসনে যখন হেল্প করবে, তখন কনভার্ট হবে CO2 তে। আর ওই CO2 ওয়াটারের সঙ্গে মিশিয়ে হবে H2CO3, বুঝছে? হ্যাঁ এবারে এটা হচ্ছে তোমার কলা কোষের পাশাপাশি যেখানে HbO2 গেছে H+, ওইখানে তোমার পার্সেন্ট প্রেসার কম আছে, তাই যখন H+টা এর সঙ্গে বাইন্ড হবে O2 রিলিজ হয়ে যাবে আর Hb+ হয়ে যাবে, মানে এটা হচ্ছে কলা কোষের ভিতর। এইবারে ওই যে H হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হলো, ও এবারে আস্তে আস্তে ফিরে এসে দেখাই না, এই যে লাংসে আইলো। লাংসে আসার পর দেখো এই যে O2 আছে, এই যে O2 পার্সেন্ট প্রেসার বেশি, তখন H+ রিলিজ করবে Hb2। এবারে H+ যে HCO3- ছিল, সেই HCO3- এর সঙ্গে বাইন্ড হবে H2CO3, যেটা কিনা এগুলো সব, এগুলো যেই 3টে পোর্শন লাংস এর ভিতরে হবে, তখন H2CO3 পরে কি হবে না H2 আর CO2 তে রিলিজ করবে। এবারে লাংসে না এলে স্যার, হবেই। হুম, স্যার ওই পেজের নিচের দিকে একটু যান, নিচের দিকে। এখানে না এই পেজে না, আগের পেজেটা তাহলে। হুম, হুম, কোথায় আছে পড়লাম কালে সঙ্গে, কি আছে এই যে এখানে স্যার একটা আছে না, বলতেছে এখানে না, কোথায় গেল? যা। ও হ্যাঁ এই তো, দা CO2 ইজ দেন, ওই যে এটা ছিল যেটা পরের পেজে আছে, ওখানে যেটা পড়বে ই করছে, পরের পেজটা স্যার, পরের পেজটা। হেম এরাথ্রাইনের উপরে আছে, হেম এরাথ্রাইনের উপরে। দা CO2 ইজ দেন এক্সেলড ইনটু আউটার অ্যাটমসফিয়ার। এক্সেলড মানে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যায় গো, বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়ে যাচ্ছে। তাই যে H2CO3 ফরমেশনটা, H2CO3 ফরমেশনটাকে ক্যাটালাইজ করে কে না, আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস, বুঝলি? Such hydration and dehydration reaction of CO2 are of great physiological significance in the context of transport. CO2 formed due to metabolic oxidation. Metabolic oxidation এর জন্য CO2 ফরমেশন হয়, সেই CO2 ট্রান্সপোর্টের জন্য কার্বনিক অ্যানহাইড্রেজ রেসপন্সিবল হয়, বুঝছে? The oxidation of the food nutrient in the tissues to the lungs is released to atmosphere. আচ্ছা ঠিক আছে, এবার ধরো এবার যেটা বলা আছে রেটের ক্ষেত্রে, বলছে উইদাউট এনজাইম, যে নন এনজাইমেটিক রেট যদি হয়, এনজাইমিক রেট of hydration of CO2 by H2O is nearly 10⁻⁷ times slower, মানে 10⁻⁷ গুণ কম রেটে হয়, এরকম বুঝতে পারো।
বা যেটা লেখা আছে 10⁻7 টাইমস স্লোয়ার হয় কার থেকে, দেন দ্য এনজাইম ক্যাটালাইজ রিয়াকশন। এনজাইম ক্যাটালাইজ রিয়াকশন যে রেটে হয় তার থেকে 10⁻7 টাইমস স্লোয়ার হয়, বুঝেছি? নন এনজাইমিক মানে উইদাউট কার্বনিক অ্যানহাইড্রেস যদি রিয়াকশন হয় সেটা 10⁻7 টাইম 7 গুণ তোমার হচ্ছে স্লো হবে। আচ্ছা, the enzyme also catalyze the carbonic anhydrase also catalyze the hydration of carbonyl compound and hydrolysis of the ester. Ester hydrolysis আর কার্বনিল কম্পাউন্ডে, কার্বনিল কম্পাউন্ড বলতে সিও কন্টেনিং যে কম্পাউন্ড গুলো আছে তাদের হাইড্রেশনের কাজে লাগে। তো আমার এখানে মেনলি কার্বনিক অ্যানহাইড্রেজ ফাংশনটাই বলবো, যেটা অ্যাকচুয়ালি H2CO3 ফর্ম করে। এবার দেখো এবার যেটা হয়েছে, এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ 3টে টাইপের আছে, এ বি সি 3টে টাইপের কার্বনিক অ্যানহাইড্রেজ আছে, আর স্লাইডলি ডিফারেন্ট অ্যান্ড অকার ইন দ্য ডিফারেন্ট অর্গানিজম, বুঝলো? যেরকম আমরা হিম এ হিম বি পড়ছি, হিম বিটা মানুষের দেহে থাকে, তারপরে ধরো এ পড়ছি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এম এর মধ্যে হিম এ থাকে, সাইটোক্রোম বি তে হিম বি থাকে, সাইটোক্রোম সি তে হিম সি থাকে। তো সেগুলো সবই তাদের হচ্ছে ওই পরফাইরিন রিং এর ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্টের উপর ডিপেন্ড করে হবে। তো এখানেও ওইরকমই যে বিসিআর স্লাইটলি ডিফারেন্ট অকার ইন দ্য ডিফারেন্ট অর্গানিজমে প্রেজেন্ট থাকবে। দ্য মোস্ট ওয়েল ক্যারেক্টারাইজড ইজ দ্য কার্বনিক অ্যানহাইড্রেজ বি। আমাদের ওখানে হিম বি আঁকা ছিল, এখানে যেটা করা হবে মোস্ট ওয়েল ক্যারেক্টারাইজ যেটা আছে, সবচেয়ে ভালো যে ভালো ভালো যেটাকে বলা আছে সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ বি, হুইচ ইজ আ মনোমারিক প্রোটিন, যেটা একটা মনোমার প্রোটিন কন্টেনিং 1 atom of tightly bound zinc 2+ এর একটা অ্যাটম থাকে। আচ্ছা, এখানে zinc 2+ যেটা থাকছে, zinc 2+ এর ফ্যাশনটা থাকবে তোমার হচ্ছে টেট্রাহাইড্রাল ফ্যাশন থাকবে, right? বা বললো zinc 2+ এর জিওমেট্রি যেটা থাকবে, zinc 2+ টা হচ্ছে টেট্রাহাইড্রাল জিওমেট্রি রয়েছে। আচ্ছা, এগুলো আছে পরে। তো টেট্রাহাইড্রাল জিওমেট্রি রইবে, তার তিন দিক থাকবে তোমার হচ্ছে 3টা হিস্টিডিন প্রোটিন দেবে, হিস্টিডিন প্রোটিনে শুধুমাত্র নাইট্রোজেন দিয়ে কোঅর্ডিনেট করে থাকবে। আর 4 নম্বর পজিশনে H2O মানে আমাদের জল কোঅর্ডিনেটর হইবে, বুঝলো? ওই জলটাকে ও H2CO3 তে মানে CO2 তে ট্রান্সফার করবে পরে। যাই হোক, সেটা দেখা হবে কিরকম করে করে, সাইকেলও আছে। ইন মলিকুলার ওয়েট, আচ্ছা zinc 2+, আচ্ছা এই কার্বনিক অ্যানহাইড্রেজ যে ওয়েটটা দেখো, মলিকুলার ওয়েট হচ্ছে ওটা অ্যাবাউট 30,000, বুঝলো? প্রোটিন গুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন যখনই করো, প্রোটিনের ওয়েট গুলো অনেক বেশি হয়, প্রোটিন চেন থাকলে আর কি, প্রোটিন চেন গুলোরই মাসগুলো অনেক বড় হয়। ইট কনসিস্ট অফ 256 to 265 অ্যামিনো অ্যাসিড, বুঝলো? 256 থেকে 265 অ্যামিনো অ্যাসিড আছে রেসিডিউ। আচ্ছা, ইট ইজ এন এনজাইম containing zinc 2+, এটার মধ্যে zinc 2+ আয়ন থাকে। দিস ইজ বাউন্ড টু দ্য 3 হিস্টিডিন রেসিডিউ। এইবার বলাটা শুনে, এবার দেখো ছবি দেখলে বুঝতে পারবো। এই zinc 2+ এর ক্ষেত্রে 3টা হিস্টিডিন থাকে, কি কি হিস্টিডিন? হিস্টিডিন 93, 95 আর 170। 3টা হিস্টিডিন থাকে, হিস্টিডিন 93, 95 আর 170। ইট ইজ আ ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল জিওমেট্রি। নর্মালি টেট্রাহাইড্রাল, এই যে প্রোটিন চেনগুলো আছে না, এদের জন্য অ্যাকচুয়ালি টেট্রাহাইড্রাল দেখতে পাবো তো। কিসের জন্য? হ্যাঁ, কতগুলা কোনটা? অ্যামিনো অ্যাসিড আছে এটার জন্য নাকি? এগা 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 হ্যাঁ, সংখ্যাগুলা ওই যে হিস্টিডিন 93, 95, 170। আচ্ছা, এটা তো ভালো জিনিস, যোগ করলে কি হবে দেখিন তো এরকম করে। 90 90 কত, 180, 3 5 8 80, কত হবে? 88, 280, তাই না? এরকম হয়নি, এগুলো তো সেদিন তাহলে নাম 93, 95, 170। না, 265 হচ্ছে না, অনেক বেশি হয়ে যায়, 280।
হ্যাঁ 80, 88, 95, হ্যাঁ 305 মতো ক্রস করে যাচ্ছে। আচ্ছা, এগুলো নাম্বারিং ই জানো। হিস্ট্রি 93, 95 and 117 ইজ ডিস্টর্টেড টেট্রাহেড্রাল জিওমেট্রি। এই জিওমেট্রিটা দেখে টেট্রাহেড্রাল মতোই লাগছে যদিও, তবে ডিস্টর্টেড হবে আর কি। ডিস্টর্টেড হবে বেসিক্যালি হচ্ছে প্রোটিন চেনগুলোর মোশনের জন্য। এগুলা বেন্ট হয়ে থাকে আর কি, বড় বড় প্রোটিন চেন তো, তো এদের জন্য বেন্ট হয়ে থাকে। তো একবারে নর্মাল যেটা টেট্রাহেড্রাল দেখি, 109 ডিগ্রি 28 মিনিট থাকে, তো সেই জায়গাটা অতটা সিমেট্রিক্যাল হবে না, ডিস্টর্টেড হবে। And the fourth coordination site of the tetrahedral zinc 2 plus, fourth coordination site কে থাকবে দেখো না, fourth coordination site রইবে হচ্ছে ওয়াটার। এই ওয়াটারটাকেই পরে CO2 তে দেওয়া হবে। And the fourth coordination site of the tetrahedral zinc 2 plus ion is occupied by the water molecule। বুঝছে? এই ওয়াটার মলিকুলটাই পরে ট্রান্সফার করবে। কে পালিয়ে গেছে গো? এই অন্যই পালিয়েছে। যে দেখো শুরুটা করবো এখান থেকে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এইখানে হচ্ছে শুরু, এগুলো হিস্টিডিন গুলো আছে সেগুলোকে জাস্ট এমনি এন দিয়ে তার কোঅর্ডিনেট সাইডটাকে প্রেজেন্ট করছি। জিঙ্ক আছে এখানে, বুঝতে পারতো এখানে অক্সিজেনের সঙ্গে জিঙ্কের যে বন্ডটা সেটা কোঅর্ডিনেট বন্ড কিন্তু, হ্যাঁ ও কইছে অক্সিজেন জিঙ্কের বন্ডটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড, না হয়তো 3টা বন্ড হবে কি করে। তো জিঙ্কের সাইডে যে বন্ডটা আছে ওটা কোঅর্ডিনেট বন্ড। এবার দেখো শুনতে পারতো তো, ফার্স্ট ফার্স্ট হ্যাঁ স্যার শোনা H2O যাচ্ছে। বাইন্ড হবে। এবারে ফার্স্ট H2O বাইন্ড হবে, H2 আসবে, H2 এসে একটা H প্লাস লিয়া পালিয়ে যাবে। দেখো H2 এসে কি করলো, একটা H প্লাস লিয়ে গেল। কার H প্লাস? মানে এইখানে যে কোঅর্ডিনেট হয়েছিল, মানে অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেন 3টা বন্ড তো হয়নি, তাহলে 2টা OH এর সঙ্গে বন্ড আছে, এইটা ওইটা নর্মাল বন্ড আছে, আর এইটা কোঅর্ডিনেট করে আছে। H2 এসে কি করে না, একটা H লে পালিয়ে যায়। একটা H লে পালিয়ে গেলে তখন কিন্তু এই বন্ডটা, এই যে ওর বন্ডটা, এটা নর্মাল যে OH এর যেরকম বন্ড হয় সেরকম বন্ড হচ্ছে। দেখো অক্সিজেনের ভ্যালেন্সি এখন 2 আছে, কোনো এক্সট্রা কিছু নেই। বা এখানে লিখতে পারো, এখানে নর্মাল করে লিখলে O প্লাস H লিখতে হবে, H প্লাসটাকে বের করে পালিয়েছে তখন ওটা OH হয়েছে। তো এমনি জানো কোঅর্ডিনেট করেছিল, H2 এসে H প্লাস দিয়ে পালিয়ে যেতে, ওটা জিঙ্ক আর যে OH হচ্ছে এই মুহূর্তে ভ্যালেন্ট বন্ড হয়েছে। এইবারে ওর সঙ্গে বাইন্ড হবে কে দেখো, এই যে ওয়াটারটা ঢুকছে এখানে, এর মানে ওয়াটার ইনসার্ট করছে, H প্লাস হয়ে গেছে। এই ওয়াটার এই হাইড্রোজেনের সঙ্গে নর্মাল উইগলি একটা হাইড্রোজেন বন্ডিং এর জায়গা আছে, হাইড্রোজেন বন্ডিং করে থাকলো, বুঝলো। এরপরে দেখো, এরপর CO2 যখন ইনসার্ট করবে, CO2 ও আছে, সেই ওর সঙ্গে এই যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনের একটা উইক ইন্টারাকশন। ঠিক হাইড্রোজেন বন্ড বলে ভুল বলা হবে, হাইড্রোজেন বন্ড এখানে তো হবে, এখানে নয়। এগুলো সব ধরো উইক একটা কোঅর্ডিনেটিং সাইড হিসেবে বন্ড হবে এইখানে এরকম জায়গায়, বুঝলো। তাহলে কে অ্যাড হলো, CO2 এলো, CO2 ও সাইডের সঙ্গে এর H, সির সঙ্গে এই ও হচ্ছে বাইন্ড হলো। আর এটা ছিল জিঙ্কের সঙ্গে ও H, এটা এরকম আছে, এর সঙ্গে এই যে ওয়াটার মলিকুল হচ্ছে ডট ডট করে বন্ড আছে। এবার দেখো এই বন্ডটা, এই যে ইন্টারাকশনটা, এইটা এখানে ট্রান্সফার হবে। মানে কি কি বুঝবো না, এই বন্ডটা এইদিকে যখন ট্রান্সফার হলো তখন এখানে একটা সলিড বন্ড ফর্মেশন হবে, দেখো সলিড বন্ড ফর্মেশন হলো। আর এই যে বন্ডটা, এটা তখন উইক বন্ডে কনভার্ট হলো, মানে অ্যাজ এ এমনি উইক ইন্টারাকশনে কনভার্ট হলো এটা। এবারে এইখান থেকে যখন বন্ড ফর্মেশন হলো এই কার্বনে, তো একটা অক্সিজেন মানে বেশি বন্ড হয়ে যাবে, 5টা হয়ে যাবে, তখন একটা অক্সিজেনের বন্ড সেটা ট্রান্সফার হয়ে গেলো এই H। তখন এই OH এর যেটা উইক ইন্টারাকশন ছিল সেটা এখন হয়ে যাবে OH বন্ড। এই যে দেখো OH বন্ড কনভার্ট হলো। নেক্সট হচ্ছে কি, ওটা হওয়ার পরে কি হবে না, এই যে OH এর যে বন্ডটা ছিল, যে বন্ডটা আগে সলিড বন্ড ছিল, সেটা কি হয়ে যাবে আস্তে করে খুলে, সেটা এই বন্ডটা তখন উইক বন্ড হলো। আর এই বন্ডটা মুভ করলো এই ও আর এইচ এর মধ্যে, তো এই ও আর এইচ এর মধ্যে বন্ডটা। এখন তুমি দেখলে বুঝতে পারবো, যা যেখানে আগে এই OH এর সঙ্গে একটা H2O উইকলি বাউন্ড ছিল এই জায়গাটা, সেই জায়গায় অ্যারেঞ্জ করছে কি না, ওর সঙ্গে
CO2H এটা বাইন্ড হয়েছে, আর এইটা কিন্তু খুলে পালি, এইটা এই মুহূর্তে উইকলি বাউন্ড আছে ওয়াটার। এইবারে দেখো এইবারে কাজ কি হবে না, এইবারে কাজটা একটু জটিল বলতে কি, এইবারে এই যে বন্ডটা ছিল না, মানে এখন দুটো বন্ড আছে, জিঙ্কের সঙ্গে ও ডাইরেক্টলি বন্ড আছে, আর এই সির সঙ্গে ওর সঙ্গে সি বন্ড আছে। এবার কয়টা এই যে বন্ডটা, এই বন্ডটাকেও শিফট করে এই সেন্টারে, এই বন্ডটাকেও এই বন্ড তো অলরেডি আছে। তো যখনই জিঙ্কের বলছে টেট্রাহাইড্রাল রইবে, টেট্রাহাইড্রালের মধ্যে তিনটে এন আছে, তারা তো বাড়ায়নি কেউ, বুঝতে পারো, তারা তো কেউ বাড়ায়নি। এই সেন্টারটা এসে এই মুহূর্তে জিঙ্কে কোঅর্ডিনেট করবে, আর অক্সিজেন তো আগে থেকেই আছে, তার জন্য কি হবে না, এই দুটো বন্ড উইক হবে। সিম্পল কথা বলতে পারলে এই বন্ডটা আর এই বন্ডটা এই মুহূর্তে, মানে একটা বন্ড যেরকম স্ট্রেংথ হয় তার অর্ধেক স্ট্রেংথ হয়ে আটকে রইবে। মানে এখানে জিঙ্কের এই তিনটা জায়গা তো ফিক্সড, এখানে যে একটা ছিল, এই যে একটা, সেই একটা এখন দুটো সেন্টারের মধ্যে মানে দুটো সেন্টারের মধ্যে ভাগ হয়েছে, একটা তো ওর সঙ্গে আছে, আর একটা কার সঙ্গে আছে, সির সঙ্গে, তাই এই দুটো বন্ড এই মুহূর্তে উইক বন্ড হিসেবে আছে। এইবারে কি হবে না, এইবারে এটাকে বের করে দেওয়া হবে, এইটাকে এই যে HCO3 মাইনাস HCO3 মাইনাস বেরিয়ে যেতে, এইচ সি আর তিনটা ও মাইনাস, এটা যখন এরকম করে বেরিয়ে যাবে তখন কি হবে না, এই বন্ডটা তখন হচ্ছে একবার আগের অবস্থা কেন ছিল না, একটা বন্ড দুটো সেন্টারের মধ্যে ডিলোকালাইজ হয়েছিল ছিল, যখন এই HCO3 এইটা রিমুভ হয়ে পালিয়ে যাবে তখন এই বন্ডটা আবার আগের মতো ফিরে চলে আসবে, মানে আবার সেই আমি ক্যাটালিস্টের জায়গায় ফিরে এলাম। বুঝতে পারলো কি, মানে HCO3 বেসিক্যালি HCO3 ফর্মেশন করা হবে। এবার HCO3 তোমার লাংসে যে করে সেখানে তারপরে কাজ করবে, যখনই অক্সিজেন বেশি আসবে তখন ওই যে HHB হয়েছিল, মানে হাইড্রোজেনের সঙ্গে মানে হিমোগ্লোবিনের সঙ্গে যে হিমোগ্লোবিনের সঙ্গে তো H+টা বাইন্ড হয় HB+ হয়েছিল, সেই HHB+ যখন লাংসে যাবে তখন সেখানে অক্সিজেনের পার্সেন্টেজের জন্য HbO2 হবে আর H+টা ফ্রি হবে, আর সেই H+ এর সঙ্গে এই যে HCO3 রিলিজ হলো, HCO3 বন্ডে HCO3 হবে। এবার বলবো HCO3 তাহলে কাই ছিল না, এই হিমোগ্লোবিনের যে আলফা অ্যামিনো অ্যাসিড সেন্টার গুলো আছে, আলফা অ্যামিনো অ্যাসিড সেন্টার গুলোর সঙ্গে হচ্ছে তোমার ওই HCO3 বাইন্ড ছিল। হিমোগ্লোবিনের দুটো আলফা 2 সেন্টার থাকে, মানে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে গ্লোবুলার মোডে যে চেন গুলো প্রোটিন আছে তার মধ্যে দুটো আলফা 2 সেন্টারে ওই HCO3 বাইন্ড হয়ে যাবে যায়। কিছু কি বুঝতে পারলো? ওই যে সেটা এর সঙ্গে হিমোগ্লোবিনে যে আলফা দুটা বিটা আছে তার মধ্যে ওই আলফাটা। তার সঙ্গে ওই HCO3 মাইনাসটা বাইন্ড হয়ে থাকে আর কি। তুমি এই HCO3 মাইনাসটা বাইন্ড হয় না, পরে বললি যে হিমোগ্লোবিন এতে গেল, মানে লাংসে গেল, সেখানে অক্সিজেনের প্রেজেন্সে H+ রিলিজ করলো, H+টা HCO3 সঙ্গে বাইন্ড হতো, HCO3 কাই পার্টে কাই না, HCO3টা ওই অ্যামিনো অ্যাসিডের মানে অ্যামিন যে আলফা যে সেন্টার আছে তার সঙ্গে যায় আর কি, হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে যায়। এই হচ্ছে কাজ। The catalytic cycle for the hydration of CO2 by carbonic anhydrase তে লাগবে, শুরুটা করবে এখান থেকে, স্টার্টটা এখান থেকে করবে, আস্তে আস্তে আস্তে। মনে থাকবে তো? দেখা গেল কোচা? এবারে দেখো আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন আছে, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্যে মেন আমরা যেগুলো পড়বো একটা APS কন্টেনিং প্রোটিন, মানে আয়রন সালফার, তার মধ্যে রুবিন ফেরিডক্সিন আছে, আর আর হচ্ছে সাইটোক্রোম আছে, সাইটোক্রোম ABC আছে। দেখো
ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন আর রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ ইলেকট্রন। আচ্ছা, এই ফেরিডক্সিন রুবিডক্সিন যেখানে বললাম সেখানে Fe3 Fe2 এই যে কাপলটা আছে এই রিঅ্যাকশন কাপলটা ইউজ করে, মানে Fe3 থেকে Fe2। তবে ওগুলা হাই স্পিনই থাকে, এটাও বলে রাখি, ওগুলা হাই স্পিন টেট্রাহাইড্রাল থাকে, বুঝলো? মানে এফিস প্রোটিনের ক্ষেত্রে জেনারেলি বলে দেওয়া যাবে ওগুলা সবগুলাই টেট্রাহাইড্রালে হাই স্পিন জিওমেট্রিতে থাকে, বুঝলো? মনে রাখবো তাহলে এফিএস এর সবগুলা এফি সেন্টারই, মানে Fe3 যে Fe2 বললি, Fe2 থেকে Fe2 এরা যাই থাকুক না কেন, যেই অক্সিডেশন থাকুক না কেন, এটা সবসময় টেট্রাহাইড্রাল হাই স্পিনে থাকবে, বুঝলো? এরপরে যাই দাঁড়ো। আচ্ছা, এগুলোকে ট্রান্সফার অফ দ্য ইলেকট্রন বায়োলজিক্যাল রেডক্স কাপল হ্যাভিং দ্য লোয়ার অক্সিডেশন। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সফার কোথা থেকে কোথায় হয় না, বলছে বায়োলজিক্যাল যে রেডক্স কাপল গুলো আছে তার মধ্যে যেটা রিডাকশন পোটেনশিয়াল কম সেটা থেকে ইলেকট্রন ট্রান্সফার হয় যেটা রিডাকশন পোটেনশিয়াল বেশি সেটা। মানে সিম্পলি কথায় বললে যেটা রিডাকশন পোটেনশিয়াল বেশি তার তো রিডাকশন হবে, তাই তার ক্ষেত্রে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার নিজের রিডাকশন হবে। সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট কোথা থেকে করবে না, যার কম, বুঝে যাবে যে না কন্টিনিউয়াস স্যার, ভাবে যেটা। হ্যাঁ, সেই ছিল না যে ইলেকট্রনের এটা ফ্লোটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। হ্যাঁ, সেটা তো সিম্পলি করতে বলতে তোমার যে পোটেনশিয়াল দেখো, ওটাকে ভাবনি, ওটা ও তুমি যেটা করো ওটা হচ্ছে আহ, মানে ওটা হচ্ছে সেকেন্ড রেজাল্টটা বলো। রেজাল্ট ফার্স্ট আচ্ছা, কথা কি না, ইলেক মানে কারেন্ট যে যায়, আগে বলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে যায় না, ইলেকট্রিসিটি যায় হচ্ছে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল, হ্যাঁ, বুঝলো? হাই পোটেনশিয়াল বলতে হুম, এটা হচ্ছে হাই পোটেনশিয়াল যেখানে বিভবটা বেশি। তো প্লাসের থেকে হুম, মাইনাসের দিকে যায় হচ্ছে ইলেকট্রিসিটি। হুম, ইলেকট্রিসিটি ওদিকে যায়, মাইনাস এটি দেখে বুঝো না মাইনাস রিচটা কোন কোন জায়গায় মাইনাস সেন্টার রিচ আছে, না এইখানে মাইনাস আছে না, তো হুম, মাইনাস যাবে এদিকে। হুম, ইলেকট্রিসিটি এদিকে যায় আর ইলেকট্রন যায় উল্টা দিকে, হুম, হুম। আর কিছু ব্যাপার নেই। ইলেকট্রন তো মাইনাস মাইনাস মানে সেখানে ইলেকট্রন রিচ সেন্টার, তো মাইনাস তো নিম্ন বিভব মাইনাস হচ্ছে, নিম্ন বিভব থেকে যাবে, বুঝছে? ও বুঝছে, বুঝতে পারলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর এখানে যেটা বলা হলো সেটা আলাদা। কে গো? আচ্ছা, এখানে যেটা হলো সেটা আলাদা বলতেই না, এইখানে যেটা বলা হচ্ছে ই জিরো কথা বলা হচ্ছে, ই জিরো রিডাকশন। একজনের ক্ষেত্রে ই জিরো রিডাকশনের ভ্যালু আছে, লেস ভ্যালু আছে, আর একজনের ক্ষেত্রে ই জিরো রিডাকশন ভ্যালু হাই আছে, এটাকে লো বলে দাও, লেস বলনি, লো বলো। এবারে বলো এখানে অক্সিডেশন কার হবে, রিডাকশন কার হবে? এদের দুজনকে যদি মিশিয়ে দেওয়া হয় সেখানে সিলেক্টিভলি অক্সিডেশন কার হবে, রিডাকশন কার হবে? ও গোজা, হ্যাঁ স্যার, বলুন। বলছি এখানে সিলেক্টিভলি অক্সিডেশন কার হবে, রিডাকশন কার হবে? কোনটায়? এই যে এখানে যে একজনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল লিখছি, একজনের রিডাকশন পোটেনশিয়াল লো লিখছি, উপরেরটাকে হুম। নিচেরটাকে হাই লিখছি, এখানের মধ্যে রিডাকশন কার হবে, অক্সিডেশন কার হবে? কি হলো? হ্যাঁ স্যার শোনো, উপরেরটা তো স্যার রিডাকশনটা। কোনটা? উপরেরটা। দুজনের রিডাকশন পোটেনশিয়াল লেখা আছে, একজনের ক্ষেত্রে ভ্যালুটা কম লেখা আছে, একজনের ক্ষেত্রে হুম, বেশি লেখা আছে। ধরো এটা হচ্ছে আহ, এটা 0.4
4 যদি ধরি, এটা ধরি হচ্ছে তোমার 0.34, ধরো এরকমই হয়তো এক্সাম্পল ধরলাম। এখানে অনেক কম হয় যদিও। তাহলে উপরেরটা স্যার রিডাকশন আর নিচেরটা অক্সিডেশন, না, শোনো, উল্টাটা। যেটা যেটা হাই পোটেনশিয়াল আছে রিডাকশন, এটা বেশি তার সেই রিয়াকশন হবে। শোনো, যা আর ওটা রিডাকশন কম পোটেনশিয়াল তারই রিডাকশন হবে, শুনতে এলো? যা রিডাকশন হুম। পোটেনশিয়াল বেশি সিলেক্টিভলি তারই রিডাকশন হয়, সেই কাপলটা রিডাকশন হয়। আর উপরে যেটা আছে মানে যেটা একটু কম ভ্যালু আছে আর কি, তো কম ভ্যালুটার কি হবে না, কম ভ্যালুটার অক্সিডেশন হবে, বুঝছে? এবার রিডাকশন হওয়া মানে কি হবে না, নিচে যে কাপড়টা আছে সেই কাপড়টা গ্রহণ করবে, আর উপরে যেটা আছে তার থেকে ইলেকট্রন রিলিজ হবে। এইটুকু কথা এখানে লেখা আছে। এটা বুঝতে পারলো কিনা বলো, নয়তো বলি, নয়তো বাস্তব এক্সাম্পল দিলে বুঝতে পারবো। স্যার তাহলে আমি ভুল কি বলছি? হুম। স্যার হুম, আমি তো ওইটাই বললি। না, অক্সিডেশন, আচ্ছা ঠিক আছে। তুমি যেটা বলে সেটা অক্সিডেশন। উল্টা। উপরেরটার রিডাকশন করলে উপরেরটা রিডাকশন, এই যে দেখো ও জিঙ্কের ভ্যালু হচ্ছে -0.76 হয়, Cu2+ থেকে Cu এর ভ্যালু হয় 0.4। তাহলে বলো কোনটার রিডাকশন হবে কোনটার অক্সিডেশন হবে? রিডাকশন তো নিচেরটা হবে, আর জিন চাইন থেকে জিন 2+ হবে, তাই তো ওই জন্য মাইন নেগেটিভে আসতে হবে। তুমি জানো বলে হয় যেটা হায়ার ভ্যালু যেটা তার, মানে এর ক্ষেত্রে কি হবে না, এই বেটা ইলেকট্রন গ্রহণ করবে এখানে, তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট হবে, দিয়ে করে হবে সিউতে রিডাকশন হবে, আর এই রিডাকশন মানে এই কাপলটার সেখানে অক্সিডেশন হবে। এ তাহলে সেখানে কি হবে, এই জিঙ্ক মাইনাস ইলেকট্রন করবে, মানে ইলেকট্রন ছাড়বে আর কি, মাইনাস ইলেকট্রন লেখা হয় না, এ পাশে প্লাস ইলেকট্রন লিখতে হবে, সেটাই বেটার। তাহলে এখানে 2 ইলেকট্রন প্লাস লিখতে হবে, আর এর এ পাশে 2 ইলেকট্রনকে প্লাস করতে হবে, এই আর কি। কপার 2 দুটা ইলেকট্রন লিবে, আর জিঙ্ক দুটা ইলেকট্রন ছাড়বে। তাহলে এবার দেখো, এবার যেটা লেখা আছে যেটা হচ্ছে লোয়ার, সেই লোয়ার যে রিডাকশন পোটেনশিয়াল যে কাপলটা আছে সেখান থেকে ইলেকট্রন রিলিজ হবে, তার অক্সিডেশন হবে বেসিক্যালি। আর হায়ার যেটা আছে হায়ারটা রিডাকশন হবে, এইটা বুঝলেই হবে, কোনো ঝামেলা কিছু নেই, এইটাই হচ্ছে এখানে বলা আছে বেসিক্যালি। তাই গেল বায়োলজিক্যাল রেডক্স কাপল হ্যাভিং আ, আচ্ছা, responsible for the transport of electron from a biological redox couple having lower standard reduction potential, যা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কম, এরকম একটা বায়োলজিক্যাল রেডক্স কাপল ইলেকট্রনের ট্রান্সফার হবে, কোথায় ইলেকট্রন ট্রান্সফার হবে, আচ্ছা, টু ওয়ান হ্যাভিং আ হায়ার স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, যার হায়ার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আছে সেখানে ইলেকট্রনের ট্রান্সফার হবে, বুঝলো? লোয়ার রিডাকশন পোটেনশিয়াল থেকে হায়ার অক্সিডেশন পোটেনশিয়াল, হায়ার রিডাকশন পোটেনশিয়ালে, লোয়ার রিডাকশন পোটেনশিয়াল থেকে হায়ার রিডাকশন পোটেনশিয়ালে ইলেকট্রনের ট্রান্সফার হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ, আচ্ছা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যান ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন শুড বি, ঠিক আছে, should be intermediate between those of the electron acception of the electron donor couple। আচ্ছা, এইখানে চলে এসো তো, এইখানে থাকে হচ্ছে Fe2 থেকে Fe3 Fe2 এই কাপলটা কাজ করে, যদিও both this group operate
থ্রু Fe3 Fe2 কাপলসে কাজ করে। সাইটোক্রোম যেটার মধ্যে অ্যাকচুয়ালি হিম গ্রুপটা থাকে, হিম গ্রুপ মানে ফেরোডক্সিনও আয়রন কন্টেনিং, বাট ফেরোডক্সিন হিম থাকে না, মানে ওই পরফাইরিন দিয়ে পরফাইরিনের মধ্যে যে Fe2 সেন্টারটা থাকে, এপি সেন্টার থাকে, তার জন্য যেটাকে হিম গ্রুপ বলা হয়, সেই জিনিসটা কিন্তু মোটেও থাকেনি, মনে হবে তো? আর একবার বলুন। বলছি হিম গ্রুপ কাকে বলবি? হিমোগ্লোবিনে কি থাকে রে? পরফাইরিন রিং এর মধ্যে যখন Fe2 থাকবে তখন সেটাকে বলবো হিম গ্রুপ। সেটা এই সাইটোক্রোমে আছে, সাইটোক্রোম এ বি সি আছে, হিম এ, হিম বি, হিম সি আছে। বাট এই যে ফেরোডক্সিন মানে যেটা হচ্ছে আয়রন সালফার প্রোটিন মানে এফিএস প্রোটিন, সেখানে যাই হোক সেটাকে আয়রন কন্টেনিং ঠিকই আছে, বাট হিম নয়, মানে হিম গ্রুপ বলবো নি, কারণ ওখানে পরফাইরিন ক্যাভিটির মধ্যে এপিসেন্টার নেই। বুঝতে পারলো? হুম, পরফাইরিনের মধ্যে এপি সেট আপ হয়ে এই যে বড় ছবিটা আঁকি, মেন যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হিম গ্রুপের স্ট্রাকচার। সেরকম যদি থাকে তখন যে হিম হবে, শুধু আয়রন থাকলে হিম হবে এমন নয়। এপিএস প্রোটিন হচ্ছে ওটা মানে আয়রন কন্টেনিং নন হিম প্রোটিন। আর এই সাইটোক্রোমটা আছে, সাইটোক্রোম হচ্ছে আয়রন হিম প্রোটিন সাইটোক্রোম আছে, বুঝলো? তো এই সবার মধ্যেই আয়রনের যে Fe3 Fe2 কাজ করবে, মানে এটা কিন্তু এতে ফেরোডক্সিন আর সাইটোক্রোমে, বুঝলে? আর আমার যেখানে যে হিম হিম বিতে ছিল মানে হিমোগ্লোবিনে, সেখানে কি কি হয় গো? কোন সেন্টার থেকে কোন সেন্টারে ট্রান্সফার হয়? হিমোগ্লোবিনে মানে ডিঅক্সিএইচবি আর অক্সিএইচবি কোনটা থেকে কিসে ট্রান্সফার হয়? ওখানে ডিঅক্সি টু দুটাই। অক্সি। হ্যাঁ, দুটা কি? দুটাই তো এফিটা টুতে থাকে। হ্যাঁ, 2 তে থাকে। শুধু হাই স্পিড নু লো স্পিড কনভার্ট হয়। হ্যাঁ হ্যাঁ। এগুলো বুঝবো না, এগুলো মনে রাখবো। আচ্ছা, এরপরে এরপরে তোমার চলে এসেছি এখানে যেটা আছে আয়রন সালফার প্রোটিন আছে। তো আয়রন সালফার প্রোটিনটা বেসিক্যালি বই থেকেই করবো, বুঝলি? হুম, এখানে রুবি ডোজিন খুব ছোট করে দেওয়া আছে আর কি। দাঁড়া, বইটা বার কি করে? আচ্ছা, এই গেল, এই যে। আচ্ছা দেখো, এখানে দেখুন, পড়ে যখন লিখতে হবে না, লেখার সময় তোমার এই নোটটাই লিখো। মানে এখানে আছে, এখানে অনেক কিছু জিনিস আছে এবং ভালো করেই আছে। আমি এখানে যেখানে আইসিডি, এখানে অনেক কিছু টাইপের আছে, মানে একটু লার্জ করেই আছে, যেমন যখন বই থেকে দেখবো আর কি। নোটটা তো রইলো, আমি বইটা বলে দিই, তাহলে বইটা মনে রইবে। আচ্ছা দেখো, ফার্স্ট পয়েন্ট এফিএস, এটা তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন হিসেবে কাজ করবে। আচ্ছা, এই এফিএস এর এস যেটা এসটা কিন্তু যেন ইনঅর্গানিক সালফার হবে, মানে হিস্টিডিনের সিস্টিন বলে আছে, লিখবো যে অ্যামিনো অ্যাসিডটাকে সিস্টিন লিখবো। তো সিস্টিনেরও তো একটা এস আছে, সিস্টিন সালফার কন্টেনিং, হ্যাঁ, তারও একটা এস আছে। তো সেই এসটা কাউন্টে আসবে না, কাউন্টে আসবে যদি ইনঅর্গানিক সালফার মানে S2- সেন্টার থাকে, তখন সেটাকে বলা হয় এফিএস প্রোটিন, বুঝছে? যেরকম রুবিডক্সিনের ভিতরে যে না, রুবিডক্সিন, তো রুবিডক্সিনের ভিতরে, রুবিডক্সিনটাকে দেখাই বুঝতে পারবো, সেটা বেসিক্যালি হচ্ছে এই যে রুবিডক্সিন আছে, দেখো কাই গেছে, রুবিডক্সিনের ভিতরে রুবিডক্সিন হচ্ছে 1Fe0S। 0S বলতে কি, এখানে কোনো ইনঅর্গানিক সালফার মানে সালফাইড সিস্টেম কিছু নেই, এখানে
সিস্টিন আছে, সিস্টিনে 4টা সালফার আছে, তবে ওটা অ্যামিনো অ্যাসিডের সালফার। এফিএস প্রোটিন যেখানে বলা হয় এই এসটা কিন্তু স্ট্যান্ড এস এস যেটা এটা কি হবে না ইনঅর্গানিক সালফার হতে হবে। এখন রুবিডক্সিনের ক্ষেত্রে এরা সবই 1 ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন, মানে যে রুবিডক্সিন কোডটি রুবিডক্সিন 1 ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন, বা ফেরোডক্সিনের ক্ষেত্রে যেটা 2Fe2S 4Fe4S কোনো যাবো সবগুলোই হচ্ছে কিনা 1 ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন। প্রতি স্টেপে একটা করে ইলেকট্রন ট্রান্সফার করবে। আচ্ছা দেখো এটা কি আছে না, এইটা হচ্ছে রুবিডক্সিনের স্ট্রাকচার। এই রুবিডক্সিনে কিন্তু কোনো ইনঅর্গানিক সালফার নেই, তাই রুবিডক্সিনকে প্রেজেন্ট করা হবে আজ 1Fe0S করে। আচ্ছা এবার দাঁড়াও, মেন জায়গায় আসি, ধারণু যাই, আস্তে আস্তে গেলে ঝামেলা। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা এলো এটা হচ্ছে নন হিম আয়রন সালফার প্রোটিন। কমনলি এফিএস প্রোটিনগুলো হচ্ছে ফেরোডক্সিন বলা হয়, আর বা হতে এই যে এফডি হচ্ছে এফডি হিসাবে প্রেজেন্ট করা হয় শর্ট ফর্মে আর কি। ফেরোডক্সিনকে শর্ট ফর্মে এফডি বলা হয়। হ্যাঁ, যে ফেরোডক্সিনের এগুলো মানে দেখো, ফেরোডক্সিনের প্রথমে যে এফিআর আছে এটার মানে হচ্ছে আয়রন বুঝাইবে, এটার মানে আয়রন, এফিআর ফর হচ্ছে আয়রন। অ্যান্ড REDOXN রেডক্সিন যেটা আছে ফের হলো, তবে রেডক্সিন যেটা আছে এইটা স্ট্যান্ড করবে হচ্ছে রিডাকশন। মানে রেডক্সিন মিনস রেডক্স কি আছে রেডক্স প্রোটিন, রিডাকশনের জন্য কাজে লাগবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন মেনি বায়োলজিক্যাল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস, মানে যা টাইপে বায়োলজিক্যাল ইলেকট্রন ট্রান্সফার প্রসেস আছে সবাইতে লাগবে হচ্ছে ফেরোডক্সিন। বা তো রুবিডক্সিন আছে, ফেরোডক্সিনটাই মেনলি হিসেবে কাজ করে। রুবিডক্সিন তো একটা এফি একটা এস আছে, মানে একটা Fe0S আছে, আর ফেরোডক্সিনের 2Fe2S পাবো, 4Fe4S, তারপরে 8Fe8S আছে, বুঝলো? এবার দেখো পরে, তো ফেরোডক্সিন মেনলি অ্যাক্ট as a electron transport protein in the biological redox reaction, যাই হোক সেটা বড় কথা নয়। এবার দেখো ইন আয়রন সালফার প্রোটিন বোথ দা সিস্টিনাইল সালফার, সিস্টিনাইল সালফার বলতে যে সিস্টিনের যে সালফারটা সেটাকে বলা হচ্ছে সিস্টিনাইল সালফার। কোথায় গেল? বোথ দা সিস্টিনাইল সালফার ইন সালফার অ্যাজ দেখো কাই গেল গো, এখানে সিস্টিনাইল সালফারও থাকবে and inorganic sulfur as S2 minus are present। যে FeS এর S টা কিন্তু S2 minus এর জন্য, inorganic sulfur এর জন্য হবে। and the inorganic sulfur are labile as they can be removed as H2S। inorganic sulfur টা labile হবে। আচ্ছা ইনার আর labile বলা হয়েছিল, labile ইজিলি রিমুভ মানে ইজিলি রিঅ্যাক্টিভ হবে, মানে কোনো রিঅ্যাকশনের জন্য ইজিলি সেটা বন্ডটা ব্রেক করতে পারবে। আর যেটা ইনার নেচারের হয় সেটা কি হয় না কোডেড করে ভিতরে থেকে যায়, মানে সেটা রিঅ্যাক্টিভ হয় না, বুঝছি? ইনার আর labile পড়া ছিল কমপ্লেক্সের মধ্যে। আচ্ছা এইবারে এইখানে দেখো the iron sulfur protein are very often represented as NFeMS, মানে ধরো 2Fe2S লিখলাম, এর মানে কি বুঝাইবে না Fe দুটা আছে আর ইনঅর্গানিক সালফার দুটা আছে। তো হোয়ার N মানে যে Fe এর সামনে N আছে, N denotes the number of Fe cations per protein molecule, and এই যে S denote the labile sulfur মানে ইনঅর্গানিক সালফার, and M এই ছোট m টা কি আছে, M denotes the number of the labile sulfur site per protein molecule, বুঝলো?
পার প্রোটিন মলিকুলে কটা লেভেল সালফার আছে সেটা পড়ুন। লেভেল সালফার বলতে ইনঅর্গানিক সালফার, হ্যাঁ, সিস্টেমের সালফারটা মোটেও নয়। আচ্ছা এবার দেখো এইখানে আয়রন সালফারের প্রোটিনের মধ্যে যে Fe মানে যে এক্স প্লাস বলতে 2+ or 3+ হতে পারে, ইটস অ্যাপ্রক্সিমেটলি টেট্রা সারাউন্ডেড, মানে এগুলো সবই হচ্ছে কি রয়েবে, টেট্রাহাইড্রাল সারাউন্ডেড রয়েবে বাই দ্য সালফার সাইড, অ্যাট লিস্ট ওয়ান অফ হুইচ ইজ সিস্টেনালি সালফার। বুঝলো? তো টেট্রাহাইড্রাল সারাউন্ডেড রইবে, তো টেট্রাহাইড্রাল সারাউন্ডেড রইবে কাকে দিয়া না, সেখানে কিন্তু সিস্টেনালি সালফার রইবে। বুঝলো? আচ্ছা এক মিনিট। তো দেখো গেছি যেন এই যে এফি সেন্টার গুলো থাকবে, মানে Fe2+ হতে পারে বা Fe3+, আর অ্যাপ্রক্সিমেটলি টেট্রাহাইড্রাল সারাউন্ডেড কি দিয়ে সারাউন্ডেড রইবে না, সালফার সেন্টার দিয়ে। এবং এখানে বলা হচ্ছে ওই সালফার সেন্টার গুলো মানে মিনিমাম অন্তত মাস তোমার সিস্টেনাল সালফার হবে, মানে সিস্টেনাল যে সালফার মানে টেট্রাহাইড্রাল সারাউন্ডেড বলতে বলতে 4টা সালফার রইবে, 4টা সালফারের মধ্যে একটা মাস্ট বি 16 থেকে আসবে। বুঝলো? এসে দেখে দিয়ে একবার সারাউন্ডেড বাই দ্য সালফার সাইড অ্যাট লিস্ট ওয়ান অফ হুইচ ইজ সিস্টেনাল সালফার, একটা বেশি হতে পারে, মিনিমাম একটা সালফার 16 থেকে আসবে। আচ্ছা ইন দ্য এবার এখানে দেখো in the electron transport process the Fe3 Fe2 couple works and both oxidized and reduced form of Fe মানে oxidized form বলতে Fe3+ আর reduced form বলতে Fe2 to remain in high spin tetrahedral geometry। বুঝলো? spin tetrahedral geometry থাকবে and the sulfur binding site মানে সালফার বাইন্ডিং সাইট বলতে S2- সেন্টার যে ইনঅর্গানিক সালফার, ওটা তো হার্ড সফটের মধ্যে ভাগ করলে ওটা তো সফট সেন্টার, যেহেতু এটা রিলেটিভলি সফট সেন্টার, চেঞ্জ টু স্টেবিলাইজ সফট সেন্টার, তাহলে কোনটাকে করবে Fe3 আর Fe2 এর মধ্যে কোনটা সফট না, চার্জ ডেনসিটি যার কম, Fe2টা একটুখানি সফট নেচার, তো
stabilize the lower oxidation state relatively tends to stabilize the lower oxidation state Fe2 Fe2 কিন্তু অ্যাকচুয়ালি সফট সেন্টার নয়, হ্যাঁ Fe2 এ সেন্টার কি বলে ওটাকে বর্ডার লাইনের সেন্টারের মধ্যে আছে, তো সেটা গেলে কথা না, এটাকে জাস্ট এমনি বলছে Fe3 আর Fe2 এর মধ্যে যেটা রিলেটিভলি হচ্ছে লো আছে সেইটাকে প্রেফার করবে কে না আমার হচ্ছে এই H2 মাইনাস, যেটা নিজে থেকে সফট, সেই সফট সেন্টারটা কাকে প্রেফার করবে না প্রেফার করবে যে Fe3 আর Fe2 এর মধ্যে যেটা তুলনামূলক সফট মানে Fe2 সেন্টারটাকে হচ্ছে প্রেফার করবে, বুঝলো যে সফট টেন্ডস টু স্টেবিলাইজ দ্য লোয়ার অক্সিডেশন স্টেট Fe2 প্লাস অফ দ্য Fe3 Fe2 কাপল, বুঝছে? আচ্ছা, এইবারে চলে এসেছি, দেখো এইবারে একটা পরের পয়েন্ট আছে, এদের মধ্যে যে কালার হয়, আচ্ছা দাঁড়াও, ইন আয়রন সালফার প্রোটিন দ্য চার্জ ট্রান্সফার মানে LMCT ব্যান্ড অকার্স ইন দ্য রেঞ্জ অফ 350 থেকে 600 ন্যানোমিটার ডিউ টু সালফার টু Fe ট্রানজিশন। সালফার থেকে Fe ট্রানজিশন হবে না, সালফার টু Fe ট্রানজিশন। তো প্রপার্টিজ অফ এবারে FeS প্রোটিন আছে, বিভিন্ন টাইপের FeS প্রোটিন আছে, প্রোটিন আছে 1Fe, রিঅ্যাক্টিভ হয় 1Fe 0S লিখে, তাই এটা লিখে দিই। সবার এই দেওয়া আছে মলিকুলার ওয়েট। আচ্ছা, কিলো ডাল্টন, ডাল্টন বলতে কিছু নয় কিন্তু, ডাল্টন হচ্ছে AMU, যেটা AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে পরে ইউনিফাইড মাস ইউনিট বলা হয়, ওইটাই হচ্ছে তোমার ডাল্টনের সঙ্গে সমান। কিলো ডাল্টন মানে কি 1000 ইন্টু ওইটা, বুঝতে পারবো? এটা অ্যাকচুয়ালি একটা এর ভর আছে, মানে একটা মলিকুলের ভর আছে, তো ডাল্টন বুঝতে পারলো তো, যেটা AMU বলো, ইউনিফাইড মাস ইউনিট বলো বা অ্যাটমিক মাস ইউনিট বলো, মানে যেটা হচ্ছে 1.66 ইন্টু 10 টু দ্য মাইনাস 24 হলে গ্রাম, আর -27 হলে কেজি, মানে 1.66 ইন্টু 10 টু দ্য মাইনাস 27 কেজি। এই যে মাসটা, এটাকে বলা হচ্ছে AMU মানে ইউনিফাইড মাস ইউনিট, অর তোমার হচ্ছে ওই ডাল্টন, কিলো ডাল্টন মানে ওইটা একটু 1000 করতে হবে, এই আর কি, আর কিছু না। এখানে কিন্তু সব একটা করে মাস দেওয়া আছে, অ্যাভোগাড্রো সংখ্যা মানে 1 মোলের মাস নয়, একটার মাস দেওয়া আছে। এবার দেখো রুব্রিডক্সিন আছে, মানে যেটা হচ্ছে বলা হয় RD, রুবিডক্সিন নয়, সরি রুব্রিডক্সিন আছে, একটা আর আছে, রুব্রিডক্সিন হচ্ছে RD, ছোট আর ক্যাপিটাল আর আর ছোট ডি রিপ্রেজেন্ট, ক্যাপিটাল আর ছোট ডি রিপ্রেজেন্ট হচ্ছে 1Fe 0S। 0S বলতে সালফাইড অর্গানিক সালফার যেটা, সেটা থাকে না, ঠিক আছে? ইট ইজ অ্যাকচুয়ালি 16 মানে 69S, 16S থাকে, 16 হচ্ছে সালফার কন্টেনিং প্রোটিন, ওই 4টা 16 থাকে হোল 4Fe হ্যাভিং নো ইনঅর্গানিক সালফার, তাই জন্য ইনঅর্গানিক সালফার দেখা 0, বুঝছে? এর পরে আইসেলে দেখো, ইট ইজ দ্য সিম্পলেস্ট ব্যাকটেরিয়াল আয়রন সালফার প্রোটিন রেফার টু অ্যাজ রুব্রিডক্সিন। এটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মে আছে, সত্যি এটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মই হবে, এরপরে এগুলো বুঝলে বুঝতে পারবো। আচ্ছা, এর মলিকুলার ওয়েট হচ্ছে 6 কিলো ডাল্টন হ্যাভিং 50 to 60 amino acid residue. Here the protein chain is folded to create a tetrahedral cavity. এখানে যেটা হবে তোমার হচ্ছে tetrahedral cavity. Here the protein chain is folded to create a tetrahedral cavity by 4 cisternyl moieties at the center of which Fe3 হচ্ছে FeX plus, 3 plus কিছু নয়, এটা FeX plus মানে 2 plus or 3 plus রেসিডিউ থাকে, যেগুলোর মধ্যে মানে তোমার 4টা যে সিস্টিন আছে ওগুলা মিলিয়া
ওগুলো থাকে একটা, ওগুলো বেন্ড হয়ে বেসিক্যালি হচ্ছে একটা টেট্রাহাইড্রাল ক্যাভিটি। এখানে তো কোনো অন্য সালফার নেই যে এফির সঙ্গে 4টা সালফার সেন্টার মিলে একটা টেট্রাহাইড্রাল ক্যাভিটি করবে, সেই জায়গা তো নেই। এখানে যেটা আছে, এই যে 4টা সিস্টিন প্রোটিন আছে, এই প্রোটিন গুলোই হচ্ছে বেন্ড হয়ে কি একটা টেট্রাহাইড্রাল ক্যাভিটি তৈরি করে। বুঝা গেল? it is one ট্রান্সপোর্ট এজেন্ট। আচ্ছা, এখানে ছবিটা একটুখানি দেখো, বুঝতে পারবো। থাকে এপির সঙ্গে 4টা সিস্টেনিলের সালফা কোনেট করে থাকে। আর এই যে প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো হচ্ছে বেন্ড হয়ে গিয়ে এরাই হচ্ছে টেট্রাহাইড্রাল ক্যাভিটি তৈরি করে। বুঝতে পারো? এখান থেকে আর কি দেওয়া যাবে না? আচ্ছা, এই যে মানে বেন্ড হয়ে গিয়ে যে ডিস্টর্টেড স্ট্রাকচারটা করলো, ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল, তো this distortion is extremely important for rapid electron transfer through an outer sphere process. In fact, this distortion leads to place the epicenter in such a geometry that the requirement of structural change during electron transfer process is minimum. বুঝলে? আর হচ্ছে আর কিছু নয়। এইবার তোমার স্যারের নোটটাই চলেছি, ধরো। তো রুবিডক্সিন is the simplest of the iron sulfur protein. It is contain one iron and no acid level সালফার বলতে ইনঅর্গানিক সালফার সিম্পলি। আচ্ছা, ওখানে যা ছিল এখানেও বলে দেওয়া হয়, দেখে নাও। The iron in the rubidoxine is coordinated by the 4 cysternal sulfur atom, এই যে পাশে ছবি আছে, in a distorted tetrahedral geometry in which FeS bonds are unusually short. It is a low molecular weight protein, 6000, বুঝলো? সেখানে কি ছিল 6 কিলো ডালটন, বুঝছে? 6 কিলোর জন্য কি হবে না 6000, বুঝছে? কনসিস্টিং অফ Fe 53 to 54 অ্যামিনো অ্যাসিড। তো ওখানে মনে ছিল 55 থেকে 60 ছিল। আচ্ছা, the oxidized form of the protein is red color and contain high spin Fe3, and the oxidized form Fe3 থাকে high spin, and the reduced form is colorless and contain Fe2 in a high spin. এগুলো বলে দেওয়া ছিল যে Fe3 Fe2 হাই স্পিন দুটোই একসঙ্গে বলে দেওয়া ছিল, এখানে পার্ট পার্ট করে বলা হয়, বুঝছে? And the distorted tetrahedral structure of iron is responsible for the lower redox potential and rapid electron transfer. এই যে ডিস্টোর্টেড টেট্রাহাইড্রাল জিওমেট্রি, যেখানে একটা লাইন বলে দিয়েছিল যে এটাই হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য রেসপন্সিবল, সেটা এখানে প্রেজেন্ট করা হবে, এখানে বলা হবে ওটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য রেসপন্সিবল। বুঝলো? তুমি নোটটা লিখলেই হবে, এতে গুছিয়ে লেখানো আছে, শুধু এখানে নয় পরের পেজেও আছে, দাঁড়াও। ইট ইজ আ সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন বলা হলো, ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করবে, বা ওয়ান ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করবে। তো এই যে মাইনাস সেন্টার আছে, সিস্টেম গুলো মাইনাস, এটা Fe3, তো ওভারঅল হচ্ছে তোমার মাইনাস, সঙ্গে ইলেকট্রন নিয়ে এটা ওভারঅল 2 মাইনাস হলো, বুঝছি? এইটা হচ্ছে তোমার রুবিডক্সিনের কাজ কমপ্লিট হলো। ফেরোডক্সিন, যেটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে 2Fe2S প্রোটিন, ফেরোডক্সিনের অনেকগুলো আছে, 2Fe2S আসবো, 4Fe4S, 8Fe8S আসবো। তবে 2Fe2S বলেছিল, 2Fe2S 4Fe4S এগুলো সব 1 ইলেকট্রন ট্রান্সফার প্রোটিন হিসেবে কাজ করে। এবারে 8Fe8S এটা কি করে না, দুটো 4Fe4S এর দুটা সেন্টার নিয়ে একসঙ্গে থাকে, মানে এই যে জিওমেট্রি তখন হবে বুঝতে পারবো, তার জন্য সেটা দুটা 4Fe4S থাকার জন্য একই সঙ্গে 2 ইলেকট্রন ট্রান্সফার হিসেবে করে, বুঝলো? নাহলে এগুলো সবই হচ্ছে 1 লেটে কাজ করে, যেটা 2Fe2S সেও 1, 4Fe4S সেও 1, কিন্তু তোমার ওই 8Fe8S দুটা 4Fe4S থাকে, তাই জন্য সে কাজ করে আজ হচ্ছে যে 2 ইলেকট্রন হিসাবে। আচ্ছা দেখো, এটা
2Fe2S ফেরোডক্সিন। এইখানে বলা হবে Fe যে আছে, দুটা Fe আছে, যে Fe3 তে আছে। আচ্ছা, এইটা যেটা করা হয়েছে না, এটার অক্সিডাইজ ফর্ম করা হয়েছে, বুঝলো? আচ্ছা, দেখে নাও। এই যে ফর্ম, এখানে একটা ছবি আঁকা আছে, দেখো কাই গেল। Fe2 Fe3 Fe2 আছে, Fe3 আছে। এটা হচ্ছে এর রিডিউসড ফর্ম, মানে রিডিউসড ফর্মে একটা থাকে Fe2, থাকে Fe3। আচ্ছা, দেখে নিই, ধরো ইন দ্য oxidized form both the iron are +3, যেমন নোটে যেটা আঁকা আছে এটা হচ্ছে অক্সিডাইজড ফর্মে আঁকা আছে, both the iron are +3 state, while in the reduced form both Fe2 plus and Fe3 plus exist হবে, হ্যাঁ? কিন্তু রিডিউসড ফর্মে Fe3 আর Fe2 দুটো থাকবে, আর ওখানে থাকে ঠিকই দুটাই Fe3 সেন্টার হিসেবে থাকে। তো এটা যেটা আঁকা আছে এটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম আঁকা আছে, দ্য অ্যাক্টিভ সাইড স্ট্রাকচার অফ দ্য 2Fe2S, বুঝলে? অক্সিডাইজড ফর্ম বলতে যখন ইলেকট্রন গ্রহণ করার আগে পর্যন্ত যখন আছে তখন দুটাই Fe3 সেন্টার আছে, ইলেকট্রন গ্রহণ করলে একটা Fe3 সেন্টার Fe2 তে কনভার্ট হয়ে যাবে, তবে তো যেটা ওয়ান ইলেকট্রন ট্রান্সপোর্ট হিসেবে কাজ করবে। দুটাই যদি ইলেকট্রন গ্রহণ করে টু ইলেকট্রন ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, টু ইলেকট্রন ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে না, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Fe2 সেন্টারে যাবে, আর একটা যেমন Fe3 তে ছিল Fe3 তে থাকবে। আচ্ছা, 2Fe2S ferredoxin occur in the chromoplast of many plant in several bacteria in কি আছে এই যে আচ্ছা, in peak ordinal glands, আচ্ছা, this consists of single peptide chain of 98 amino acids, 98 খানা অ্যামিনো অ্যাসিড থাকে, মলিকুলার ভোল্টেজ আর 10,500। আচ্ছা, its active site contain 2 iron center bridged by 2 acid labile sulfur, হয়েছে? এটা কি করে বাইন্ড হলে দেখো, Fe যে সেন্টার মধ্যে বাইন্ড থাকে দেখে না, ওটা ব্রিজ হিসেবে থাকবে, and each iron is প্রত্যেকটা কি হবে না, বাউন্ড টু দ্য 2 সিস্টেনাল সালফার, আর প্রত্যেকটা আয়রন দুটো সিস্টেনাল সালফারের সঙ্গে বাইন্ড হবে atoms of the protein chain in such a manner that the individual একটা থাকে দেখি না, সিস্টিন দুটো, সিস্টিনে হোল টু Fe আর S2 মাইনাস হোল টু ইউনিট অ্যাপেয়ার টেট্রাহাইড্রাল, এগুলো কি করে টেট্রাহাইড্রাল জিওমেট্রি করে, তো প্রোভাইডিং হাই স্পিন কনফিগারেশন। এটা তোমার ইন জেনারেল বলে দেবে Fe এস প্রোটিনের ক্ষেত্রে প্রত্যেকগুলো Fe কি হবে না, যেভাবে থাকুক না কেন টেট্রাহাইড্রালে হাই স্পিনে থাকবে, তো Fe2 প্লাস হোক না Fe3 প্লাস হোক, ওরা থাকবে কি টেট্রাহাইড্রাল হাই স্পিন জিওমেট্রিতে রইবে, বুঝলো? আচ্ছা, in the oxidized form both atoms are in Fe3 state with the high spin configuration, yet the protein is diamagnetic। প্রোটিন গুলো ডায়াম্যাগনেটিক হবে, Fe3 সেন্টার আছে, Fe3 মানে তোমার হয়ে যাবে কি সেন্টার জন্য, D5 সেন্টার, Fe3 তে D5, তো D5 হওয়া সত্ত্বেও এটা হচ্ছে প্রোটিন ইজ ডায়াম্যাগনেটিক ডিউ টু দ্য অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং, বুঝলো? অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং বলতে দুটা Fe3 যে ম্যাগনেটিক মোমেন্ট একটা অন্যটাকে ক্যান্সেল করবে, তাই জন্য এটা কি হবে না, ডায়াম্যাগনেটিক। আচ্ছা, ডিউ টু অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং the 2Fe2S ferredoxin function as one electron transport protein, one electron transport protein হিসেবে কাজ করে এটা। এরকম, হ্যাঁ, এই যে দেখো এখানে রিডিউস ফর্মটা বলা নেই, দুটা ছিল 3 তে, যখনই ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে একটা 3 তে একটা 2 তে আছে, বুঝলো? From a high spin Fe3 and a high spin Fe2 are antiferrometrically coupled to give a net electron spin of S2। এখানে অ্যান্টিফেরোমেটিক কাপলিং হলেও কি হচ্ছে না, একজনের জন্য তো মোমেন্ট থাকবে,
আগে ছিল দুটা এফি সেন্টার, এরও ম্যাগনেটিক মোমেন্ট ছিল, এরও ম্যাগনেটিক মোমেন্ট ছিল। এটা আপার গেলে এটা ডাউনওয়ার্ড, বা এটা ডাউন, এটা আপার গেলে এটা ডাউনওয়ার্ড, দুজন দুজনে ক্যান্সেল করতো। কিন্তু এখানে কি ঘটে, একজনের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, আর এফি টু তো নাই, এফি টু তো ডি6 সিস্টেম হয়েছে, তাহলে একজনের জন্য এখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। মানে একজনের পার্টিকুলার একটা বিজোড় ইলেকট্রনের জন্য একটা কিন্তু তোমার কি বলে যেন একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এটা সিঙ্গেল ইলেকট্রনের জন্য। আচ্ছা দেখো, ইন দা রিডিউসড ফর্ম হাই স্পিন Fe3 and high spin Fe2 are antiferrometrically coupled to give a net electron spin of s half in the ওই যে একটা এফি মানে আনফেয়ার আছেন তার জন্য। ইন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট অকার উইথ ভেরি স্মল এনার্জি ট্রান্সফার। ইলেকট্রন ট্রান্সপোর্ট যেটা ঘটে সেটা ভেরি স্মল এনার্জি ট্রান্সফার ঘটে, অ্যাজ দ্য রেডক্স পোটেনশিয়াল অফ দিস প্রোটিন ইজ ভেরি লো। রেডক্স পোটেনশিয়ালটা লেখা নেই, তাহলে রেডক্স পোটেনশিয়াল দেখি। এই রেডক্স পোটেনশিয়াল না, এখানে রেডক্স পোটেনশিয়ালের ভ্যালুটা দেওয়া নেই। অন্য একটা এফি আছে, সেটা হচ্ছে পয়েন্ট প্লাস 0.35 to 0.15 ভোল্ট, এটা অনেক কম। তো ওটা এফি, ওটা 2Fe2S, তবে ওটা ফেরোডক্সের ক্ষেত্রে না, ফেরোডক্সের ভ্যালুটা দেওয়া নেই, খুব কম দেওয়া আছে। আচ্ছা এবার দেখো 4Fe4S, এই 4Fe4 একটা বাক্স সিস্টেম হয়, এটা কিউবিন। 4Fe4S একটা কিউবিন, এই যে কিউবিন সিস্টেম হয়, মানে সোজা কথা একটা কিউব টাইপের সিস্টেম হবে হচ্ছে 4Fe4S, একটা কিউব সিস্টেম হয়। ফোর এফি ফোর এস প্রোটিন ক্যান আন্ডারগো এটা 1 ইলেকট্রন ট্রান্সপোর্ট রিডক্স হিসেবে কাজ করে। The active side of the protein consists of 4 iron। এই দেখো Fe মানে এর অল্ডারে একটা এফি যদি এদিকে রয়, তাহলে নিচের সারফেসে এই কোণা রইবে, আর এটা যদি এই কোণে থাকে নিচে রইবে এই থেকে এই কোণ, বুঝলে, এইখানে এই কোণ রইবে। আর বাকিগুলা যেগুলো রইবে সেগুলো কি হবে, সালফার। দেখো একটা এফি সেন্টার দেখলে বুঝবো যে 4টা সালফার দিয়ে আছে, যার মধ্যে 3টা সালফার ভিতরে সালফাইড রিং এর সালফার, সালফার না ভিতরে কিউবিন, সেটা বলছে কিউবিন সিস্টেম। তো কিউবিন আছে দেখো, এটা 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 3টে ইনঅর্গানিক, আর 4 নম্বরটা এস আছে। সবার ক্ষেত্রে দেখবো একটা মানে সিস্টেমিক সালফার তো মাস্ট আছে। আচ্ছা এটা এখান থেকে আসি, দাঁড়াও কতগুলো কথা করে বলে দিতে হবে 4Fe4S এর ক্ষেত্রে। এই যে এখানে লিখবে, লিখবে যে কিউবিন টাইপ, কিউবেন, এই যে স্টেপটা এটা হচ্ছে কিউবেন টাইপ বলা হয়, বুঝেছে। আর একটা জায়গায় কি বলবে, এখানে আর একটা জায়গায় এটাকে বলবে যে there are some 4Fe4S cluster known as, ওটা তো একটা গেল। আর একটা বলছে হাই HIPIP, মানে হাই পোটেনশিয়াল আয়রন প্রোটিন। হাই HI তে হাই, পোটেনশিয়াল আইতে আয়রন প্রোটিন। এই যে there are some 4Fe4S cluster, একটা তো এখানে বলা গেল কিউবিন টাইপের। আর কিছু আছে তাদের ক্লাস্টারের নাম হচ্ছে HIPIP, মানে হাই পোটেনশিয়াল আয়রন প্রোটিন known as clostridial ferridoxin, found in Chromatium finosum। এটা কার এর নাম আছে দেখতে হবে, কি বলে এটা, বিকাশ মতো নাম আছে দেখতে হবে। ওখানে থাকে হচ্ছে এই যে 4Fe4S টা হাই HIPIP কন্ডিশনে থাকে, মানে ক্লাস্টারে থাকে। দেখ আমার ক্ষেত্রে এত কিছু বলা নেই, বলে এই ভিডিওটা পরে দেখলে বুঝতে পারবে। The active side of this protein, in the structure, each of the iron is tetrahedrally coordinated by 3 acid level, মানে 3টা অ্যাসিড লেভেলে সালফার থাকবে, আর 4 নম্বরটা সিস্টেমে থাকবে। আয়রন is tetrahedrally coordinated by 3 acid level sulfur and 1 cysteine sulfur, NyL জুড়ে দিল সিস্টেম। অক্সিডাইজ ফর্মে কি থাকে, কন্টেন্ট 3 হাই স্পিন Fe3 and 1
হাই স্পিন Fe2, এটা হচ্ছে অক্সিডাইজড ফর্মে। অক্সিডাইজড ফর্ম বলতে মানে উইদাউট মানে ইলেকট্রন যখন গ্রহণ করেন তার আগের কন্ডিশনে কি থাকে না, 3টা Fe3 and 1 Fe2 center, and its paramagnetism is equivalent to the 1 unpaired electron due to antiferromagnetic interaction. এখানে যেটা হবে দেখো, Fe2 তো হলো নি, যে 3টা Fe3 সেন্টার আছে, 3টা Fe3 সেন্টারের মধ্যে 2টা একে অপরকে ক্যান্সেল করবে, একটার জন্য ভ্যালু থাকবে। তাই জন্য its paramagnetism is equivalent to the 1 unpaired electron due to antiferromagnetic interaction, and the reduced form content 2 Fe3 center and 2টা Fe2 সেন্টার, মানে 3টা Fe3 সেন্টারের অক্সিডাইজ ফর্ম Fe3 সেন্টারের মধ্যে একটা Fe3 সেন্টার রিডিউসড ফর্মে ইলেকট্রন গ্রহণ করে Fe2 সেন্টারে ট্রান্সফর্ম। তাই জন্য এখন কি হয়, reduced form contains 2 Fe3 and 2 Fe2 and is diamagnetic। এই মুহূর্তে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে, মানে Fe2 সেন্টারের তো কোনো ভ্যালু নেই, আর 2টা Fe3 যে সেন্টার ছিল, এবার এটা অন্যকে কি করবে, মানে আগে কি ছিল 3টা ছিল বলে একটা অন্যকে ক্যান্সেল করলেও থার্ড নম্বরটার জন্য ভ্যালু থাকতো, এবার কি হবে না, দুটাকে ক্যান্সেল করে দেবে, তাই এটা ডায়াম্যাগনেটিক হবে ডিউ টু অ্যান্টিফেরোম্যাগনেটিক ইন্টারাকশন। this protein function as a 1 electron carrier, এটা 1 ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এবারে বাদ বাকি রইল হচ্ছে তোমার 8Fe8s, হয়েছে 8Fe8s টাই শুধু রইল। 8Fe8s এ দেখো, 8Fe8s এর ছবিটা এখান থেকে দেখাইলে আরো বেটার বুঝতে পারবো। এখানে কি থাকে, এখানে 2টা 4Fe4s এর মতো প্রোটিন থাকে। এইটা 4Fe4s এর একটা কিউবিন, একটা এটা একটা, দুজন কি করবে না, দুজনে যে সিস্টিনিল আছে না, এর কোণের সঙ্গে এর এই কোণ, আর এর ওই কোণের সঙ্গে এই কোণ, মানে একটা যদি তল বলো, একটা সারফেস, একটা ওয়ালে যখন দেখবো, এর একটা কোণের সঙ্গে এর অপোজিট কোণের যে সালফার, আর এর এর যে কোণটা ইউজ করছে তার নিচের তলে যে কোণটা ফাঁকা আছে, মানে সিস্টেনিল, যেটা সিস্টেনিলের সঙ্গে বাইন্ড হবে। তো সিস্টেনিল তো অপোজিট সাইডে আছে, মানে তুমি হয়তো যে ঘুরিয়া করবে না, ঘুরিয়া রাখা যাবে না, ওগুলো অপোজিট সাইডে রইবে। যে হয় করা গেল, ওগুলা একটা কর্নার থেকে অন্য কর্নারে, একটা কর্নার থেকে অন্য কর্নারে বাইন্ড হবে। এবার শুনো, এটাতে এই দুটো সেন্টার থাকার জন্য, মানে এটা প্রায় 4Fe4s এর মতো, এক একটা ইন্ডিভিজুয়াল 4Fe4s এর মতোই, দুটা থাকার জন্য এটা কাজ করে যে একটু ডোনার হিসাবে, বুঝলো? ছোট দেখতে পাচ্ছি তো? ও কোথায় কে কে আছো গো? হ্যাঁ স্যার। যাই হোক, বেশি নয়, আর একটুখানি এডিপিএসটা করলেই হবে। দিস টাইপ অফ ফেরিডক্সিন, মানে সবাই ফেরিডক্সিন, 2Fe2s হতে পারে, 4Fe4s, 8Fe8s সবই ফেরিডক্সিন আন্ডারে পড়ে। দিস টাইপ অফ ফেরিডক্সিন ফাংশন অ্যাজ ইলেকট্রন ক্যারিয়ার্স ইন দ্য বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনে কাজ করে। তো নাইট্রোজেন ফিক্সেশনে এটা যে নাইট্রোজেনের ভিতরে, মানে নাইট্রোজেনের যে এনজাইম, তো নাইট্রোজেনের এনজাইমের ভিতরে এটা পি ক্লাস্টার, কোথাও মনে করো পি ক্লাস্টার হিসেবে ফর্মে থাকে, কি পি ক্লাস্টার বলা হয়। and these ferroxin are small and consist of 2 4Fe4s cluster, দুটা 4s দিয়ে থাকে, situated at 12 angstrom apart, 12 angstrom দূরত্বে থাকে, each of which can undergo 1 electron charge, মানে 4Fe4s, এক একটা 4Fe4s ইন্ডিভিজুয়াল যে আছে সবাই হচ্ছে একটা করে ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারে। তার জন্য কি হবে না, ওভারঅল রেজাল্ট আসবে 2Fe2s। অ্যাজ এ রেজাল্ট the whole protein function as a 2 electron carrier, and the oxidized form contains equal number of oxidized form থাকে, এটা হচ্ছে equal number of Fe3 Fe2, হয়েছে। but shows lower magnetic moment due to antiferromagnetic coupling, and the magnetic moment of the protein increases on reduction। আচ্ছা, এখানে দেখো, আগে যে 4Fe4s করিলি সেখানে কিন্তু প্রথমে 3টা
একটা এপিটি ছিল, তার জন্য কিন্তু সেখানে একটা ভ্যালু দেখাইতো। এবার এইখানে ঝামেলাটা কি হয়েছে না, এখানে অক্সিডাইজ ফর্ম কন্টেন্ট ইকুয়াল নাম্বার অফ Fe3, আচ্ছা কাই আছে দেখে যাবে এখানে তো, আচ্ছা এইখানে দেখাইলে বুঝতে পারবো। এটা রিডিউসড ফর্মে, আগে যেটা ছিল আর কি, আগের থেকে আলাদা, মানে আগে 4Fe4Sa কি ছিল, 3টা Fe3 ছিল অক্সিডাইজ ফর্মে, আর তোমার একটা Fe2 ছিল। কিন্তু এখানে যেটা থাকে এখানে এক একটা ইউনিটের ক্ষেত্রে বলছি, এখানে কিন্তু ইকুয়াল নাম্বারও, মানে দুটা Fe3 দুটা Fe2, দুটা Fe3 থাকে দুটা Fe2 থাকে। ইলেকট্রন ট্রান্সফার করার পর কি ঘটে, এর মধ্যে একটা Fe3 সেন্টার Fe2 সেন্টারে কনভার্ট হয়ে যায়, একটা Fe3 একটা Fe3 দুটা Fe2 দেখতে পারো। দেখো Fe3 Fe2 ছিল ইকুয়াল ইকুয়াল ছিল, মানে 4Fe4S এর মতো নয়। এই দেখি এই ডেসের ভিতরে যদিও 4Fe4S ইউনিট আছে, কিন্তু জিনিসটা খুব চেঞ্জ হয়ে যায়। এখানে দুটা Fe3 দুটা Fe2 থাকে, এখানে এখানে ইলেকট্রন গ্রহণ করার পরে একটা Fe3 সেন্টার Fe2 তে কনভার্ট হয়, তাই জন্য কি হবে, একটা Fe3 থাকে আর একটা 3টা Fe2 সেন্টার থাকে। আচ্ছা হইলো। তো অক্সিডাইজ ফর্ম কন্টেন্ট ইকুয়াল নাম্বার Fe2 বলতে দুটা দুটা করে থাকে, বাট শোজ লোয়ার ম্যাগনেটিক মোমেন্ট, লোয়ার ম্যাগনেটিক মোমেন্ট দেখাবে ডিউ টু অ্যান্টিফেরোমেটিক কাপলিং। সবাই অ্যান্টিফেরোমেটিক কাপলিং আছে। আর আগেরটা কি ছিল, একটা বেশি হয়েছিল বলে কি হয়েছিল না, একটা এক্সট্রা হয়েছিল, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট একটা শো করছিল। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্ট অফ দা প্রোটিন ইনক্রিজেস অন রিডাকশন, রিডাকশন করলে হবে না ম্যাগনেটিক মোমেন্ট কমবে। কেন কমবে না, এখন একটা ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজে, সরি ভুল বলো, ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজ অন রিডাকশন। ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজ অন রিডাকশন বলতে কি, আগে যেটা Fe3 ছিল, দুটো Fe3 থাকলে দুটা Fe3 একে অন্যকে কি করতো না, অ্যান্টিফেরোমেটিক কাপলিং ছিল। কিন্তু এই মুহূর্তে তো একটা Fe3 করে সেন্টার আছে, মানে যখন ওই যে তো রিডাকশন হলো তখন তো একটা Fe3 সেন্টার আছে, একে তো আর কেউ কাপল করবে না। Fe2 গুলো যেগুলো তিনটা আছে, তিনটা থাকলে কি হয়েছে, ওর তো কোনো ম্যাগনেটিক মুভমেন্ট নেই, ম্যাগনেটিক মুভমেন্ট এটার জন্য আশা করে। তো এটা আগে দুটা ছিল বলে নিজেরা নিজেদেরকে হচ্ছে ক্যান্সেল করে দিত, এখন কি আছে এগুলো তো একটাই আছে। তো এখানে এখন ক্যান্সেলের কোনো ব্যাপার নয়, তাই জন্য এখানে রিডাকশন হলে ম্যাগনেটিক মুভমেন্ট ইনক্রিজ করে, বুঝছে, রিডাকশন ম্যাগনেটিক মুভমেন্ট ইনক্রিজ। আচ্ছা এই হচ্ছে স্ট্রাকচার, এটা পড়ে রাখবো। তাহলে আর কি, আর আমার 1 পেজ রয়ে গেল। আচ্ছা আর 1 পেজ রয়ে গেল, কালকে করে দেবো, বুঝলো, ছবিগুলো আঁকবো। এই 12 অ্যামস্ট্রং আর এটা 60 ডিনের কন্যা, এই কন্যা।